স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে পুরো সংবাদে। আর শুরুতেই জানাবো আফগান প্রসঙ্গ। তালেবানরা আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর দেশ ছেড়ে তাজিকিস্তানে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। আর প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা। কাবুল বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে গোলাগুলি ও সহিংসতায় অন্তত 40 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়েও চলছে আলোচনা, তবে এখন সরাসরি ক্ষমতা হস্তান্তর চায় তালেবানরা। আসমাতুলির ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আফগানিস্তানের একের পর এক প্রদেশ দখল করে নিজেদের আধিপত্য এরই মধ্যে জানান দিয়েছে তালেবান। গেল 10 দিনে দেশটির প্রধান প্রদেশগুলো নিজেদের কবজায় নেয় তালেবান যোদ্ধারা। রোববার ভোরেও পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ দখলে নেয় সশস্ত্র এই সংগঠনটি। এখানেই শেষ নয়, ওই দিন রাজধানী কাবুলেও প্রবেশ করে তালেবান। এর মধ্য দিয়ে আশরাফ ঘানির সরকারকে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করে তারা। এই পরিস্থিতিতে ধ্বংসযজ্ঞ এড়াতে রোববারেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আলোচনা শুরু হয় তালেবান ও ঘানি সরকারের মধ্যে। শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায়। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শোনা যায় দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক আলী আহমদ জালালির নাম। এই পরিস্থিতির মধ্যেই দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি তাজিকিস্তানে যাবেন বলে জানিয়েছে রয়টার্স। আফগানিস্তান ছাড়েন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। এদিকে আশ্বস্ত করা হয় দেশটির জনগণের উপর কোনো প্রতিশোধ নেবে না তালেবান। আফগানবাসীর জীবন সম্পূর্ণ নিরাপদ। অন্যদিকে তালেবানরা কাবুলে প্রবেশের পরে দূতাবাস থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। সেপ্টেম্বরের মধ্যে তাদের সব সেনা ফিরিয়ে আনতে আরও 5,000 সেনা পাঠানো হবে বলেও জানিয়েছে বাইডেন প্রশাসন। ব্রিটিশ সরকারও তাদের নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে 600 সেনা মোতায়েন করছে। আসমাতুলি, নিউজ 24। আফগানিস্তান তালেবানদের দখলে চলে যাওয়ায় শুধু বাংলাদেশ বা দক্ষিণ এশিয়া অঞ্চলই না, পুরো বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। বর্তমান আফগানিস্তান পরিস্থিতি নিয়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার এবং অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী নিউজ 24-কে এসব কথা জানিয়েছেন। যেভাবে ক্ষমতা দখল করেছে এটা সত্যি বিশ্বের কেউ আশা করেনি। হঠাৎ করে চলে যাওয়াতে যে দেখলাম যে শূন্যতার সৃষ্টি হয়েছে, সেখানেই কিন্তু আপনার এই জঙ্গিবাদের বিস্তার করতে পারে এবং যার প্রভাব মধ্য এশিয়ার প্রজাতন্ত্রগুলোর উপরে এবং ভারত, পাকিস্তান, বাংলাদেশের উপরে পড়বে। আফগানিস্তান ছিল এই সারা বিশ্বের জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর আশ্রয়স্থল, প্রশিক্ষণ স্থল। তালেবানের উত্থান উপমহাদেশের পুরো অঞ্চলের জন্য শান্তি এবং নিরাপত্তার জন্য ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি করবে। এবারে শোকাবহ আগস্ট। গভীর শ্রদ্ধা, ভালোবাসা আর যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বিপদগামী সেনা সদস্যরা। ইতিহাসের নৃশংসতম এই হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, হত্যাকাণ্ডের তাৎক্ষণিক প্রতিবাদ না হওয়ার জন্য দায়ী তৎকালীন নেতৃত্বকে চিহ্নিত করতে হবে। শাহালি জয়ের রিপোর্টে বিস্তারিত। শোকবিহ্বল বেদনাবিধুর 15ই আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে পুষ্পার্ঘ্য অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানায় দলটির কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্মম এ হত্যাকাণ্ডের বিচার হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার সম্পাদন করেছেন। হত্যাকারীদের অনেকের ফাঁসি হয়েছে, যারা বিদেশে পলাতক তাদেরকেও ফিরিয়ে এনে ফাঁসিটা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাদের বলেন, 75-এর কুশীলবদের মুখোশ উন্মোচন করতে হবে।
কিন্তু এই নির্মম নৃশংস হত্যাকাণ্ডের পেছনে যে কুশীলভরা নেপথ্যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল, তদন্ত কমিশন করে এই ইতিহাসে এই কুখ্যাত কুশীলভদের স্বরূপ উন্মোচন করা উচিত। সঙ্গে সঙ্গে জাতির পিতার হত্যাকাণ্ডের তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে না পারার যে ব্যর্থতা বঙ্গবন্ধুর অনুসারী নেতৃত্বের, সেটাও নতুন প্রজন্মকে জানাতে হবে, সেটাও জানতে হবে। এরপর 15ই আগস্ট শহীদ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সমাধিতেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। সেখানে আরও শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার বাদ আসর বঙ্গভবনের দরবার হলে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া মাহফিলে রাষ্ট্রপতি পরিবারের সদস্য, রাষ্ট্রপতির সচিবগণ, বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরাও অংশ নিয়েছেন। মিলাদের পর বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ 75-এর 15ই আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করা হয়। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবির। জাতীয় শোক দিবসের আড়ম্বরপূর্ণ রাজনৈতিক সভা সমাবেশ না করে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণের মাঝে সীমাবদ্ধ ছিল বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি। দলীয় হাইকমান্ডের নির্দেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় জনগণের পাশে দাঁড়িয়ে স্থানীয়ভাবেই পালন করেছেন শোকাবহ এই দিনটি। 75-এর নির্মম হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে ধর্মীয় উপাসনালয়গুলোতে। মাহমুদুল হাসানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন প্লাবন রহমান। নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী পালন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। 75-এর 15ই আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। বাদ জোহর বিশেষ মোনাজাতে অংশ নেন অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি। বংশালে মহানগর আওয়ামী লীগ আয়োজিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে অংশ নেন দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার ফজলেনুর তাপস। দুস্থদের মাঝে খাবার বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। জাতীয় শোক দিবসে আমাদের প্রত্যয় হবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাঙালি জাতির সেই স্বপ্নের সোনা বাংলা গড়ার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলে হাতে হাত ধরে আমরা কাজ করব। এছাড়া ঢাকার বিভিন্ন আসনের সাংসদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরগণ নিজ নিজ এলাকায় করোনায় ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ান। 75-এর এই দিনের শহীদদের স্মরণে হয় কোরআন খতম ও দোয়া মাহফিল। বড় রাজনৈতিক কর্মসূচিতে না গিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন। শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বাদ আসরের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী। রাজধানীর মহাখালী মডেল স্কুল জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে মিলাদ মাহফিল। পরে গরিব দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন উত্তর সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাসির হোসেন। রোববার একই ধরনের আয়োজন ছিল বিভিন্ন অরাজনৈতিক সংগঠনেরও। রাজধানীর সোনারগাঁ রোডে রিহাবের উদ্যোগে খাবার বিতরণ করা হয় কয়েকশো মানুষের মাঝে। এ সময় উপস্থিত ছিলেন রিহাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ। এছাড়া মিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটি। 46 বছর আগের এই দিনে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন যারা, তাদের আত্মার শান্তি কামনায় সিদ্ধেশ্বরী কালী মন্দির অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা সভার। রাজধানীর ধানমন্ডি ক্লাব মাঠে দুস্থ ও দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি 5 ব্যাটালিয়ন। সব মিলিয়ে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের পাশাপাশি জাতির পিতাকে স্মরণে দেশব্যাপী ছিল নানা কর্মসূচি আয়োজন। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা।
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ষড়যন্ত্রকারী ও তাদের মদতদাতাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে কমিশন গঠনের কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সাক্ষ্য প্রমাণ সহ কমিশন তাদের প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করবে। মন্ত্রী আরও জানান, পলাতক 5 খুনিকে ফিরিয়ে আনতে আইনি লড়াই অব্যাহত রয়েছে। এদিকে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের মতে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা উচিত। হাবিবুল ইসলাম হাবিব জানাচ্ছেন বিস্তারিত। 1975 সালের 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বরের বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতকরা। সে ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 12 খুনির মধ্যে 6 জনের মৃত্যুদণ্ড কার্যকর হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে 5 জন, আর পলাতক অবস্থায় মৃত্যু হয়েছে 1 জনের। বিদেশে পালিয়ে থাকা খুনিদের মধ্যে আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম ও মুসলিম উদ্দিনের কোনো হদিস মেলেনি আজও। তবে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে ও এবিএম নূর চৌধুরী কানাডায় থাকলেও তাদের আজও ফিরিয়ে আনা সম্ভব হয়নি। আইনমন্ত্রী বলছেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের সাথে জেনারেল জিয়া ও খন্দকার মুশতাক জড়িত ছিল। কমিশন গঠনের মাধ্যমে সাক্ষ্য প্রমাণ সহ জাতির সামনে তা উপস্থাপন করা হবে। করোনা ভাইরাস তা কিছুটা নিয়ন্ত্রিত হবে, সেই মুহূর্তেই আমাদের যেটা আলোচনায় আসবে সেটা হচ্ছে যে এই কমিশনের রূপরেখাটা কি হবে, এই কমিশনের কার্যাবলীটা কি হবে এবং এই কমিশনটা কাদের দ্বারা কনস্টিটিউটেড হবে। এই হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত এবং সেটার যে সাক্ষ্য প্রমাণ ইনশাআল্লাহ এই কমিশনের মাধ্যমে সেটা জনসম্মুখে আমরা উপস্থাপন করে দেব। আর সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলছেন, খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে আনতে আসামি বিনিময় চুক্তি থাকতে হয়। এছাড়া তাদের দেশে আনতে কূটনৈতিক তৎপরতা ঘাটতি রয়েছে বলে মনে করেন তিনি। যারা কুশীলব ছিল পর্দার আড়ালে, যেমন খুনি জিয়াউর রহমান, খুনি মুস্তাক, এদের বিচার কিন্তু হয়নি। এরপরে যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্মের লোকেরা যেন জানতে পারে যে পর্দার আড়ালে কারা কলকাঠি নেড়েছে, এই কুশীলব কারা, সেটি জানার জন্য কিন্তু একটি কমিশন অত্যন্ত জরুরি হয়ে গেছে। বলেন, পলাতকদের ফিরিয়ে আনতে তৎপরতা অব্যাহত রাখার পাশাপাশি এই খুনের কুশীলবদের মুখোশ জাতির সামনে তুলে ধরা জরুরি। নারী এবং পুরুষের। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী একথা জানান। 46 বছর আগে ঘটনাটা হয়, এই নৃশংস হত্যাকাণ্ড হয়। আর এর পর যে সমস্ত সরকার ছিল, জিয়া সরকার, আপনার এরশাদ সাহেবের সরকার, খালেদা জিয়া সরকার, সবগুলো সরকার ওদের আপনার মদত দিয়েছে। ওরা যেভাবে বিভিন্ন দেশে আপনার স্টেবিলাইজ হতে পারে তার ব্যবস্থা করেছে। এতদিন পরে এই কেসটা আমরা হাতে নিয়েছি, তার ফলে সমস্যা হচ্ছে। এবারে জানাবো দেশে করোনা পরিস্থিতির খবর। দেশে করোনায় মোট মৃত্যু 24,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় ভাইরাসটিতে আরও 187 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি 24,175 জন। করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন 6,684 জন। তাদের নিয়ে দেশে করোনাতে মোট শনাক্ত 14,18,902 জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে। করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন 11,371 জন। 24 ঘন্টায় 33,001টি নমুনা পরীক্ষা শনাক্তের হার 20.25%। এদিকে মারা যাওয়া 187 জনের মধ্যে ঢাকা বিভাগে 71 জন, চট্টগ্রামে 39, রাজশাহীতে 12, খুলনায় 21, বরিশালে 8, সিলেটে 13, রংপুরে 13 জন আর ময়মনসিংহ বিভাগে 10 জন রয়েছে। এ পর্যন্ত বিভিন্ন উৎস থেকে 19 দফায় দেশে এসেছে প্রায় 3.25 কোটি ভ্যাকসিন। এরপরও আরও ভ্যাকসিন পেতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে স্বাস্থ্য সেবা বিভাগ। এছাড়াও দেশের ভ্যাকসিন উৎপাদন করতে রাশিয়ার সাথে চুক্তি হচ্ছে আগামী সপ্তাহে, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিনের প্রাপ্যতার উপর ভিত্তি করে দ্রুত আবারও ফিরতে হবে গণটিকা কার্যক্রমে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 7 ফেব্রুয়ারি থেকে দেশে শুরু হয় গণটিকা কার্যক্রম। চলতি মাসে যা প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত দেশে ভ্যাকসিন প্রাপ্ত মানুষের সংখ্যা 1.5 কোটি।
স্বাস্থ্যসেবা বিভাগের তথ্য বলছে এবছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ভ্যাকসিন এসেছে 19 দফায়। অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও সিনোফার্ম সহ মোট 4 ধরনের ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। মোট প্রাপ্ত ভ্যাকসিনের সংখ্যা 2,83,920 ডোজ। দেশের অন্তত 70 থেকে 80% মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে প্রয়োজন হবে আরও ভ্যাকসিন। তাই আরও ভ্যাকসিন পেতে চীনের সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগ। আর উৎপাদনের জন্য চুক্তিবদ্ধ হবে আগামী সপ্তাহেই। তারা উৎপাদন করবে, তাদের কিছু বিষয় থাকে, আমাদের সরকারের বিষয় থাকে এবং চায়নার সরকারের বিষয় থাকে, সব মিলিয়ে তো কাজটা করতে হবে। তো সেই কাজটা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সই হবে। সারা দেশে মাত্র 1 সপ্তাহে বিপুল সংখ্যক মানুষকে ভ্যাকসিন প্রয়োগের জন্য স্বাস্থ্যসেবা বিভাগের যে মাইক্রো প্ল্যান তা সফল হয় টিকা প্রাপ্তির সাথে সাথেই আবারও দ্রুত তা চালুর পরামর্শ দিচ্ছেন কোভিড জাতীয় কমিটির সদস্যরা। প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীকে টিকাদান কর্মসূচির আওতার জন্য করা হয়েছে। সরকার ক্রয়, আমদানি, কোভ্যাক্স উপহার এবং যৌথ উৎপাদনের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করবে। স্বাস্থ্যসেবা বিভাগ বলছে আগস্টের শেষ সপ্তাহে চীন থেকে আরও 50 লাখ ক্রয়কৃত ভ্যাকসিন পৌঁছবে বাংলাদেশে। রুশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ডেঙ্গু প্রসঙ্গ। বছর সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে চলতি মাসে। এর ফলে জুলাইয়ে রেকর্ড ভেঙেছে ডেঙ্গু। আগস্টের 15 দিনে 3,442 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এটি এখন পর্যন্ত এবছর সর্বোচ্চ শনাক্ত। এছাড়া এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে 25 জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এমন পরিস্থিতিতে এডিস মশার লার্ভা যেন তৈরি হতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। একদিকে করোনায় মৃত্যুর মিছিল, অন্যদিকে ভয়াবহ হয়ে উঠছে এডিস মশাবাহিত ডেঙ্গু। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে এবছর ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি, তবে আশঙ্কা রয়েছে। ফলে ডেঙ্গু সন্দেহে 25 জনের মৃত্যুর তথ্য পর্যালোচনা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অন্যদিকে ঢাকাতে ডেঙ্গুর প্রভাব বেশি হওয়ায় বিষয়টি নতুনভাবে ভাবাচ্ছে সংশ্লিষ্টদের, যার ফলে ডেঙ্গু নিধনে বাসাবাড়িতে গিয়ে পরীক্ষা করছে স্বয়ং সিটি মেয়র। উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম জানান, তিনি যেসব বাসাবাড়িতে গিয়েছেন সেখানে কোনো এডিস মশার উৎপাদন স্থল, জমে থাকা পানি পায়নি। তবে পরিত্যক্ত ও নির্মাণাধীন বাসাবাড়িতে ডাবের খোসা কিংবা পলিথিনে জমে থাকা পানিতে পাওয়া যাচ্ছে এডিস মশার লার্ভা। চিন্তার বিষয় হলো এবছর সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে আগস্টেই। এর ফলে আগস্টের 15 দিনে 3,442 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে গত 24 ঘন্টায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 198 জন। এদের মধ্যে 189 জনই ঢাকার, আর ঢাকার বাইরে মাত্র 9 জন। মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ABM আব্দুল্লাহ বলছেন, করোনার মধ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় চিন্তিত না হয়ে এডিস মশার লার্ভা উৎপাদন ক্ষেত্র যেন তৈরি না হয় সে ব্যাপারে সজাগ থাকতে হবে সকলকে। মশার বংশবৃদ্ধি হয়েছে, সেই জন্য এডিস মশার এবার বেড়ে গেছে। মশার নিয়ন্ত্রণ কঠোরভাবে করতে হবে। জনগণ তার নিজের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কোথাও যেন 3 থেকে 5 দিনের বেশি জমা পানি না থাকে। আরেকটা হলো মশার কামড় থেকে বাঁচানোর জন্য যা যা করা দরকার এগুলো করবে। দিনের বেলা ঘুমাইলে এই মশারি টানবে, বাচ্চারা বেশ করে ফুল প্যান্ট পরবে। সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে 1049 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন 960 জন, আর বাকি 89 জন ঢাকার বাইরের অন্যান্য বিভাগে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে নারী, শিশু সহ মাইক্রোবাসের 7 জন নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার ভেন্ডিবাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় মাইক্রোবাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এক পথচারীকে বাঁচাতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায় মাইক্রোবাসটি। এ সময় স্থানীয় মানুষ ও পুলিশ উদ্ধার কাজে অংশ নেয়, তবে গাড়িটির দরজা জানালা বন্ধ থাকায় উদ্ধারে বেগ পেতে হয়। এ সময় ঘটনাস্থলে একজন মারা যায়, বাকিদের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পর। নিহতরা সবাই চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা। এর মধ্যে একই পরিবারের রয়েছে 3 জন। জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত দেশের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ নাটোরে 3টি উপজেলার 1000 পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে।
রবিবার নাটোরের বাগাতিপাড়া, লালপুর ও নাটোর সদর উপজেলার 1000 গরিব মানুষের মাঝে এই সহায়তা দেওয়া হয়। করোনা সংকটের মধ্যে খাদ্য সহায়তা পেয়ে খুশি কর্মহীন দরিদ্র এসব পরিবার। কালের কণ্ঠে শুভ সংঘের উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মহামারীর মধ্যে এমন উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় প্রশাসন সহ জনপ্রতিনিধিরা। বসুন্ধরা গ্রুপকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। কোনোদিন কিছু পাইনি, এখন এই বসুন্ধরা থেকে আমি আজকে পেলাম, আমি খুব খুশি। বসুন্ধরা গ্রুপ এই অবস্থায় এগিয়ে এসেছে, এই জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সরকারি উদ্যোগের পাশাপাশি আসলে বেসরকারিভাবে উদ্যোগ নেওয়া জরুরি, কারণ দেশটা আপনার আমার সবার। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আবারও জাতীয় শোক দিবসের খবর। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী। পরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় নেতারা। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, বিদেশের মাটিতে থাকা বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশের মাটিতে এনে বিচারের মুখোমুখি করা হবে। টুঙ্গিপাড়ার পাশাপাশি কোটালীপাড়াতেও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধের বেদিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন। 3 বাহিনীর গার্ড অফ অনার, এরপর কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে সূরা ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, খুনিদের সাথে যারা সম্পৃক্ত তাদেরও বিচার হবে। বিচারের রায় কার্যকর করেছেন, যদিও অনেকে এখনো দেশের বাইরে পলাতক রয়েছে। আমরা বিশ্বাস করি শেখ হাসিনার সরকার তাদেরকে সেই দেশ থেকে দিয়ে এসে তাদেরকে বিচারের সম্মুখীন করবে। এই সকল কুশীলবদেরকে, খুনিদেরকে রাজনীতি থেকে চিরনির্বাসন ঘটিয়ে বাংলাদেশে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সম্প্রীতির বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবই করব ইনশাল্লাহ। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে টুঙ্গিপাড়ার পাশাপাশি কোটালীপাড়া উপজেলায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। সকালে উপজেলা সদরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ সহ নেতাকর্মীরা। এছাড়া কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদলের পক্ষ থেকে ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্র অবলম্বনের শ্রমিকদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ দেবগ্রাম আশ্রয়ন প্রকল্পেও খাবার বিতরণ করেন। আশিকুর রহমান শ্রাবণ, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে, অথচ তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার রাজধানীর তেজগাঁ কলেজ থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, এদেশের জনগণের কাছে বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই শোক দিবসের বিভিন্ন অনুষ্ঠানে করোনার মধ্যেও এত মানুষের উপস্থিতি। অনুষ্ঠান শেষে এলাকাবাসীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আমাদের জাতির পিতা, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সবাই এক বাক্যে স্বীকার করবে। তিনি না হলে, তার জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতাটা কিভাবে আসতো, কিভাবে হতো, একমাত্র খোদা তাআলাই জানে। 15 আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এক ভিডিও বার্তায় তিনি বঙ্গবন্ধুর কর্মময় জীবনের কথা উল্লেখ করেন। শোকাবহ এই দিনে আমাদের অঙ্গীকার ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, দুর্নীতি মুক্ত এবং বৈষম্যহীন একটি কল্যাণময় রাষ্ট্র বিনির্মাণের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ এবং র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
রোববার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে র্যাব সদর দপ্তরে পবিত্র কোরআন খতম, বিশেষ দোয়া ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ এবং প্রামাণ্য চিত্র প্রদর্শনী সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। প্রামাণ্য চিত্র প্রদর্শনীতে র্যাব সদর দপ্তরের কর্মকর্তারা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে জনতা ব্যাংক। ফজরের নামাজের পর পবিত্র কোরআন খতমের মধ্য দিয়ে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। সকাল ৮টায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুস সালাম আজাদ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পাশাপাশি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতেও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় ব্যাংকের পক্ষ থেকে। জনতা ব্যাংকের স্থপতি মুজিব কর্নারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ব্যাংকের সকল শাখা, এরিয়া অফিস ও বিভাগীয় অফিসগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান ডক্টর এস.এম. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর খন্দকার বজলুল হক। সভা শেষে 15ই আগস্ট নিহত হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর মহাখালী মডেল স্কুল জামে মসজিদে রোববার মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় 15 আগস্টে নির্মম হত্যাকাণ্ডের শিকার সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। মিলাদে উত্তর সিটি কর্পোরেশনের 20 নং ওয়ার্ড কাউন্সিলর নাসির হোসেন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে ওয়ার্ড কাউন্সিলর নাসির হোসেন গরিব দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন। বঙ্গবন্ধু দেখেছে সোনার বাংলা, সেই স্বপ্ন পূরণে দেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এখন সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। চট্টগ্রামের পটিয়া আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের আয়োজনে শোক র্যালি আলোচনা সভায় আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বদিউল আলম বদি এই কথা বলেন। এ সময় মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে পটিয়া শহীদ মিনার চত্বর থেকে শোক র্যালি পটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশনে গিয়ে শেষ হয়। বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতা দিয়েছে, অর্থনৈতিক মুক্তি দিতে পারেনি। তাকে কুনিচক্র হত্যা করার কারণে আজকে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায়, তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্মসূচি, মানুষের মুখে হাসি ফোটা, মানুষকে খাদ্য দেওয়ার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। কোন ষড়যন্ত্র শেখ হাসিনাকে ক্ষতি করতে পারবে না। এবারে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর। জবাবে বলল, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি এখনও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। সাভারে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই মন্তব্য করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শোক দিবস ও করোনা ভাইরাসের প্রভাবে জয়পুরহাটের খেতলালে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে দরিদ্র, বিধবা, প্রবীণ ও প্রতিবন্ধী সহস্রাধিক পরিবারের মাঝে 5 লক্ষাধিক টাকা বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনী ও আদর্শ তুলে ধরে স্মৃতিচারণ করেন। জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের লোহজঙ্গে জেলা পুলিশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। শোক দিবসের ছুটি শেষে আজ সোমবার থেকে শুরু হচ্ছে দেশের 2 পুঁজিবাজারের লেনদেন। গেল সপ্তাহে একের পর এক রেকর্ডের পর চলতি সপ্তাহের দিকে তাকিয়ে আছে বিনিয়োগকারীরা। তবে ব্যাংকগুলোর বিনিয়োগের হিসেব দিতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনায় বাজারের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা তাও দেখা যাবে সোমবার। এবারে প্রবাসের খবর।
দেশের বাইরেও যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভালোবাসায় নানা আয়োজনে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতীয় শোক দিবস উপলক্ষে নিউ ইয়র্ক সিটি পর্যটকদের প্রধান আকর্ষণ কেন্দ্র টাইমস স্কোয়ারে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অডিও ও ভিজুয়াল ক্লিপ প্রদর্শিত হয়েছে। টাইমস স্কোয়ারে বিশ্বখ্যাত বিশাল বিলবোর্ডে ২৪ ঘন্টায় প্রতি ২ মিনিট পরপর ৭২০ বার বঙ্গবন্ধু ক্লিপটি দেখানো হয়। অডিও ভিজুয়াল ক্লিপটিতে জাতির পিতা ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সহ বিভিন্ন সময়ে স্মরণীয় মুহূর্তগুলো ফুটিয়ে তোলা হয়েছে। জাতির পিতা শাহাদাত বার্ষিকী উপলক্ষে রোববার সকালে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনার চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর উপ হাইকমিশনের পক্ষ থেকে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত বেকার হোস্টেল, বঙ্গবন্ধু স্মৃতি কক্ষে স্থাপিত আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও মোনাজাত করা হয়। এছাড়াও বাংলাদেশ গ্যালারিতে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সরকারের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। জাতীয় শোক দিবসে রোববার কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে ইতালি রোম দূতাবাস আয়োজিত অনলাইন সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসান। যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগাম্ভীর্য পরিবেশে স্পেনের রাজধানী মাদ্রিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়। এই সময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ, এনডিসি ও দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন। এছাড়াও রিয়াদে বাংলাদেশ দূতাবাস আয়োজিত জাতীয় শোক দিবস অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। দূতাবাসে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। জানাবো খেলার খবর। আগামী টি-20 বিশ্বকাপে দলের ক্রিকেটারের সংখ্যা ১৫ জন নির্ধারণ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণী সংস্থা আইসিসি। জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। অন্য নিয়ম থাকা উচিত ছিল, কিছু অ্যাডিশনাল প্লেয়ারের কিন্তু অ্যালাউ করা উচিত ছিল। আর অ্যাডিশনাল প্লেয়ার নিলে আমাদের যার যার নিজের খরচে যেতে হবে, তো সেটা করতে হচ্ছে। কিন্তু আমার মনে হয় প্যান্ডেমিকের জন্য আরও ১-২ বছর দেখা উচিত এবং আমার মনে হয় যে স্কোয়াডটাও বাড়ালে ভালো হতো। এতে আমার মনে হয় যে একটা সময় আসবে আপনাকে রোটেশন করে হয়তো প্লেয়ারদের খেলাতে হতে পারে, হয়তো কাউকে রেস্ট দিতে হতে পারে। কেউ হয়তো সবচেয়ে বেশি সিরিজ খেলেছে তাকে একটু সময় দিয়ে আরেকজন হয়তো ইন করতে পারে তার জায়গায়। এই চিন্তা ভাবনা কিন্তু রাখতে হবে। এএফসি কাপ খেলতে এখন দ্বীপ দেশ মালদ্বীপে বসুন্ধরা কিংস। রোববার দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে অস্কার ব্রুজেনের শিশুরা। সকালে জিম ও সুইমিং সেশন করে কাটিয়েছে দলের খেলোয়াড়রা। এরপর বিকেলে ১ ঘন্টা মাঠে অনুশীলনে ঘাম ঝরান ইমন বাবু, মাসুক মিয়া জনিরা। দীর্ঘ যাত্রার পর এখন পর্যন্ত দলের প্রত্যেক খেলোয়াড়ই সুস্থ রয়েছেন। মালদ্বীপে নেমেই দলে থাকা প্রত্যেকের করোনা টেস্ট করানো হয়। সেখানে সবার রেজাল্ট নেগেটিভ আসে। আগামী ১৮ই আগস্ট গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বসুন্ধরার প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। প্লে অফে বিজয়ী দলের সঙ্গে ২১ আগস্ট ও ২৪ আগস্ট ভারতের মোহনবাগের বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। কিলিয়ান এমবাপ্পের দারুণ নৈপুণ্যে লিগ ওয়ানে স্টারবুর্গের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে পিএসজি। ম্যাচের আগে থেকে ছিল উৎসবের আবহ। এবারে গ্রীষ্মের দল বদলে পিএসজি শিবিরে নতুন যোগ হওয়া খেলোয়াড়দের একসঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে লিওনেল মেসি, সেরিহিও রামোস, জানলুইজি দোন্নারুম্মা এবং পুরনো তারকা নেইমার ছিলেন না স্কোয়াডেই। আর এই ছিল এখনকার সংবাদের সাথে থাকা সবাইকে ধন্যবাদ।